এটি হচ্ছে পাকিস্তান রেলওয়েজের একটি ব্রড গেজ বাষ্পীয় ইঞ্জিন। এটি 1971 সালে ইন্দো পাক যুদ্ধে আমাদের ভারত ভূখণ্ডে আসে। গাইস, আজকের ভিডিওতে আমরা যেতে চলেছি রেল মিউজিয়াম থেকে জেল মিউজিয়াম। এই কক্ষেই রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আজকে আমরা দেখব কোন মিউজিয়াম আমাদের জন্য কতটা ইনফরমেটিভ। আমরা এখন আছি রেল মিউজিয়ামে। এই রেল মিউজিয়াম স্থাপিত হয় 2006 সালে। এটি অবস্থিত হাওড়া স্টেশনের ঠিক পাশেই এবং এটি টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা। যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। এটি হচ্ছে ব্রড গেজ বাষ্পীয় ইঞ্জিন HGS 26761। এই ব্রড গেজ বাষ্পীয় ইঞ্জিনটি 1922 সালে উইলিয়াম বেয়ার্ড মোর প্রাইভেট লিমিটেড অ্যান্ড কোম্পানি মালপত্র পরিবহনের জন্য এটি নির্মাণ করেন। এবার আমরা উঠব এই ব্রড গেজ বাষ্পীয় ইঞ্জিনে, কিন্তু যে জায়গাটায় আমরা প্রথমে উঠে দাঁড়াবো সেই জায়গাগুলো প্রায় ভগ্নপ্রায় দশা। আমরা ভেতর থেকে দেখব এটি কেমন। ঠিক এই জায়গা থেকেই চালিত করা হতো এই ইঞ্জিনটি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে জিনিসগুলোকে কি বলে আমার জানা নেই, যেটা দেখতে পাচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এই সকল জিনিসগুলো এখান থেকেই চালিত করা হতো এবং এটি 19 এবং 20 শতক জুড়ে স্ট্রিম রোড রোলার রূপে আমাদের দেশের সেবায় নিযুক্ত ছিল। আমাদের দেশের বিভিন্ন কঠিন ভূখণ্ডে দেশবাসীর জন্য যাতায়াতের পথ বানিয়েছিল এটি। এবং আমার সামনে এইখানে এখনো যেমন কয়লা রাখা রয়েছে, আগেও এখানেই কয়লা রেখে এই ইঞ্জিনটি এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। এই ইঞ্জিনের চাকাগুলো এগুলো ঠিক এক একটা মানুষের বুকের সমান, মানে আমার হাইট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চ। আমার বুকের কাছাকাছি এই চাকাগুলো দেখতেই পাচ্ছ তোমরা, আয়তনও অনেকটা বড় এই চাকাগুলো। আর ঠিক এই যে জিনিসগুলো দেখছো তোমরা, আমরা অনেক মুভিতে দেখেছি, বলিউড টলিউড পুরানো দিনের মুভিতে বেসিক্যালি এইগুলো এইভাবে ঘুরতো আর এই ইঞ্জিনগুলো সামনের দিকে যেত। এটি হচ্ছে পাকিস্তান রেলওয়েজের একটি ইঞ্জিন। এটি 1971 সালে ইন্দো পাক যুদ্ধে আমাদের ভারত ভূখণ্ডে আসে। তখন থেকে এটি ব্যান্ডেল ইয়ার্ডে রক্ষিত হয়। পাকিস্তানি ব্রড গেজ বাষ্পীয় ইঞ্জিনটি সামনে থেকে ঠিক এরকম। এবার আমরা দেখব এর চাকাগুলো কেমন। তোমরা দেখতে পাচ্ছ এই চাকাগুলো ঠিক কতটা বড়, এক একটা মানুষের সমান এই চাকাগুলো হাইটের দিক থেকে। আর এই চাকাগুলোর আয়তনও অনেক বড়। পাকিস্তানি বাষ্পীয় ইঞ্জিন HP 32, এর ভেতর থেকে এটি কেমন সেটাই আমরা এবার দেখব। অনেক পুরানো এই ইঞ্জিনটি ভেতর থেকে প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এখানে কাঁচ ভেঙে ভেঙে পড়ে রয়েছে এবং এইটা খুবই ভয় লাগছে, কারণ যে কোনো মুহূর্তে ভেঙে ঢুকে যেতে পারে। এই দিকটা দেখবো আমরা, এই যে জং খেয়ে গেছে প্রায়, এই সব জিনিসগুলো দেখছো তোমরা জং খেয়ে রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে এটি রোদে জলে এখানেই পড়ে রয়েছে। এখন যাও বা আমরা এর উপরে উঠতে পারছি, আর কিছুদিন পরে মনে হয় না এর উপরে উঠতে পারবো। উপরটা সেট করে দেওয়া দরকার, তাহলে এটি রোদ জল থেকে ভালো থাকবে। ঠিক এই জায়গা থেকেই এই বাষ্পীয় ইঞ্জিনকে চালিত করা হতো। তোমরা দেখেই বুঝতে পারছো এই জিনিসগুলো, এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই। ঠিক এইখানেই যাত্রী এবং মালপত্র রাখা হতো। আমার এই চারপাশটা তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এই বাষ্পীয় ইঞ্জিনটি, কারণ এখানে গেট জাতীয় কিছু একটা ছিল, যেটা আমরা দেখেই বুঝতে পারছি এই ভাঙা অংশটি এখানে কিছু ছিল বা এটা ঢাকা দেওয়া ছিল। কারণ এই যে জিনিসগুলো দেখছো তোমরা এখানে, এই যে নাট, এগুলো অক্ষত আর নেই আমাদের কাছে, এগুলোই আমরা দেখতে পাচ্ছি। এদিকের যেমন এই জিনিসগুলো প্রায় ভেঙে গেছে, আর কিচ্ছু নেই। তবে এটা বোঝা যাচ্ছে যে এখানেও কিছু ছিল, এখানেও কিছু একটা ছিল। ঠিক এই রকম জিনিস ওই দিকেও ছিল, এই মুহূর্তে আর নেই, কারণ রোদে জলে এগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পাকিস্তানি ব্রড গেজ বাষ্পীয় ইঞ্জিন HP 32। আর এখানে রয়েছে আমার নামের দুটো ইঞ্জিন। এখানে যদিও আমার নাম ভুল লিখেছে, SAN লিখেছে, SAYAN হবে। তোমরা আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তবে তো এরা আমার নামটা জানবে, তবেই তো এরা আমার নামটা ঠিক করে লিখবে। এই ইঞ্জিনগুলোতে উঠে তোমরা ভালোভাবে ফটোগ্রাফি করতে পারবে, কারণ এগুলোতে ওঠা যাবে। আর এগুলো নতুন করে রং করা, তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাল কালার করে দেওয়া হয়েছে জিনিসটাকে। তো এবার আমরা এর ওপরে উঠবো। এখান দিয়ে তোমরা উঠতেই পারবে, সিঁড়ি করা রয়েছে দেখতেই পাচ্ছ। এক হাতে ধরে উঠতে হচ্ছে, যার জন্য আমাদের অসুবিধা হচ্ছে। এই ইঞ্জিনের এই সব জায়গাতে এসে তোমরা ফটোগ্রাফি করতে পারবে, পুরোটাই অ্যালাউড। এখানে
কোনো রেস্ট্রিকশন নেই। হাওড়ার এই রেল মিউজিয়ামে এসে যে জিনিসগুলোর জন্য আমরা হতাশ হলাম সেগুলি হলো, এই রেল মিউজিয়ামে আমরা দেখতে পাচ্ছি টু বি প্রিজার্ভড ফর হেরিটেজ। এই যে ইঞ্জিনটি, এটি সম্বন্ধে কোনো ডিটেলস এখানে দেওয়া নেই। একটি বোর্ড ছিল যেটি পড়ে গেছে, খারাপ হয়ে গেছে, তারপর এখানে কোনো বোর্ড দেওয়া নেই। এই যে হেরিটেজ ইঞ্জিনটি, যেটি ডিটেলস এই জায়গাটায় দেওয়া ছিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এই জায়গাটায় দেওয়া ছিল, যেটি আর নেই। এই ইঞ্জিনটি হেরিটেজ হওয়া সত্ত্বেও এর কোনো ডিটেলস এখানে দেওয়া নেই। থাকলে খুবই ভালো হতো, আমরাও জানতে পারতাম এবং তোমাদেরকেও জানাতে পারতাম। এই পুরো মিউজিয়ামটা ঘোরার পর যেটা বলার, এই মিউজিয়ামে ইনফরমেশান তো রয়েছে, বাট এটা মিউজিয়াম কম, পার্ক বেশি হয়ে গেছে। কেননা যেখানে সেখানে কাপেলরা ভিক্টোরিয়া গার্ডেনের মতো শুরু করে দিয়েছে, যেটা আমাদের খুবই ডিসঅ্যাপয়েন্টেড করলো। আর বাচ্চাদের পার্ক, হ্যাঁ ঠিক আছে, বাচ্চারা কোথাও গেলে খেলবে, বাট এটাকে মিউজিয়াম কম, পার্ক বেশি রাখা হয়েছে, টয় ট্রেন রাখা হয়েছে, মিকি মাউস রাখা হয়েছে, যেটার জন্য এখানটা খুবই কোলাহলপূর্ণ। আমরা মিউজিয়াম বেসিক্যালি একটু নিস্তব্ধতা পছন্দ করি, সেটা তোমরা এখানে পাবে না। এবার আমরা যাব আলিপুর জেল মিউজিয়ামে। আর এই জেল মিউজিয়ামের টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা। আলিপুর সেন্ট্রাল জেল 1906 সালে ব্রিটিশ শাসনকালে স্থাপিত হয়। এই জেল মূলত ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বিপ্লবী ও রাজনৈতিক বন্দীদের আটক ও দমন করার জন্য নির্মাণ করেছিল। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এই আলিপুর জেল সাধারণ অপরাধীদের জন্য ব্যবহৃত হতে থাকে। এখানে বহু দশক ধরে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের রাখা হতো। প্রায় 110 বছর পরে এই ঐতিহাসিক জেল 2019 সালে বন্ধ করে দেওয়া হয়। তারপর পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয় এটি একটি হেরিটেজ মিউজিয়াম বা ঐতিহ্যবাহী জাদুঘরে পরিণত করার। সেই অনুযায়ী সংস্কারের কাজ শুরু হয়। 2022 সালের 7ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকার এই আলিপুর জেল মিউজিয়ামের উদ্বোধন করে। আমরা এখন আছি ফাঁসির মঞ্চের সামনে। এবার আমরা দেখব ইংরেজ আমলের ফাঁসির মঞ্চ দেখতে ঠিক কেমন ছিল। ইংরেজরা ঠিক এখানেই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিত। আর এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে গার্ড দেওয়া আছে, তার জন্য আমরা ভেতরে ঢুকতে পারছি না। ঠিক এই জায়গা থেকেই, সিঁড়ি থেকে তাদের যে মৃতদেহ সেগুলিকে নিয়ে আসা হতো। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই জায়গাতেই হ্যাঙ্গিং করা হতো। আর এই যে এখানেই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো। আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে কানাইলাল দত্ত 10ই নভেম্বর 1908, সত্যেন্দ্রনাথ বসু 21শে নভেম্বর 1908। প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীদের তালিকা এখানে রয়েছে। ইংরেজরা তাদেরকে বর্বরচিতভাবে এই ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছিল। ইংরেজরা এতটাই বর্বরচিত ছিল যে আমার পিছনের এই যে কক্ষগুলি তোমরা দেখতে পাচ্ছ, যাদেরকে ইংরেজরা জেলবন্দি করেও প্রতিহত করতে পারতো না, তাদেরকে এই কক্ষগুলিতে রাখা হতো যাতে তারা এই জানালা থেকে এই ফাঁসির মঞ্চকে দেখে ভীত হতে পারে, সন্তুষ্ট হতে পারে। ফাঁসির মঞ্চের সামনের এই কক্ষটিতে সব দেহ পরীক্ষা করা হতো। স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়ার পর এই কক্ষেই রাখা হতো তাদের দেহ। এবার আমরা ভিতর থেকে দেখব এই সব দেহ পরীক্ষা কক্ষটি কেমন। এখানে রাখা রয়েছে দুটি লোহার বেঞ্চ, যেটিকে ইংরেজরা শবদেহ পরীক্ষা করার জন্য বেড হিসাবে ব্যবহার করত। আরও হয়তো সরঞ্জাম ছিল, কিন্তু বর্তমানে সেগুলি নেই। এখানে শুধুমাত্র দুটি লোহার বেঞ্চ রয়েছে এবং এখানে রয়েছে একটি বেসিন। এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা অনেক দিন পুরানো বেসিন, কারণ আমরা সচরাচর এরকম বেসিন দেখতে পাই না বর্তমানে। এবং এখানে জল যাওয়ার জন্য, জল বা রক্ত, এখানে একটি সরু মতো নালা করা রয়েছে। আর রয়েছে একটি নির্জন কক্ষ। ফাঁসি দেওয়ার আগে স্বাধীনতা সংগ্রামীদের এবং বিপ্লবীদের এই নির্জন কক্ষে রাখা হতো। আমরা দেখব নির্জন কক্ষটি ভিতর থেকে কেমন। এখানে রয়েছে টোটাল 4টি কক্ষ। এটি হচ্ছে প্রথম কক্ষ এবং তার পাশেই রয়েছে দ্বিতীয় কক্ষ। এই দ্বিতীয় কক্ষেই ছিলেন স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্ত। তোমরা জাস্ট দেখো এই স্ট্যাচুটিকে, যেন মনে হচ্ছে স্বয়ং দীনেশ গুপ্ত দাঁড়িয়ে রয়েছেন। এই মিউজিয়ামের এই স্ট্যাচুগুলি যারা করেছে তাদেরকে স্যালুট, তাদেরকে কুর্নিশ জানাই। এখান থেকেই স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্ত তার পরিবার পরিজনকে 92টি চিঠি লিখেছিলেন। এই কক্ষতেই তাদেরকে তাদের পছন্দসই খাবার দেওয়া হতো এবং তাদেরকে
গীতা পাঠ করতে দেওয়া হতো। এই কক্ষেই রাখা হয়েছিল কাজী নজরুল ইসলামকে। তোমরা জাস্ট দেখো, যেন মনে হচ্ছে স্বয়ং কাজী নজরুল ইসলাম বসে বসে গান লিখছেন। এই যে স্ট্যাচুগুলি যারা বানিয়েছেন তাদেরকে কুর্নিশ, এবং এই জায়গাটিকে যেভাবে সাজানো হয়েছে সেটিও খুব প্রশংসাযোগ্য। 1923 সালের ডিসেম্বরে ব্রিটিশ বিরোধী কবিতা ও লেখালেখির জন্য গ্রেপ্তার হন কাজী নজরুল ইসলাম। তার বিখ্যাত কবিতা আনন্দময়ীর আগমনে এবং অন্যান্য বিদ্রোহাত্মক লেখার জন্য তাকে ব্রিটিশ সরকার রাষ্ট্রদ্রোহের অভিযোগে বন্দী করে। এবার আমরা দেখব নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোন কক্ষে রাখা হয়েছিল। স্বাধীনতার অগ্রদূত দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষটি দেখার আগে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়। ঠিক এই কক্ষেই ডক্টর বিধানচন্দ্র রায়কে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত বন্দী করা হয়েছিল। এই কক্ষেই রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে। 1930 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত ওনাকে এখানে রাখা হয়েছিল। ইংরেজরা এতটাই বর্বরচিত ছিল যে 23শে জানুয়ারি আমরা সকলেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই দিন থেকেই এখানে বন্দী করা হয়েছিল তাকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম কয়েকদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বই পড়ে ধ্যান করে কাটিয়েছিলেন। আইন অমান্যের অপরাধ দেখিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই কারাগারে বন্দী করা হয়েছিল। ইংরেজরা ভেবেছিল এই ছোট্ট একটি কারাগারে বন্দী রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দমানো সম্ভব। যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর শেষমেশ ইংরেজদেরই এই ভারত ছেড়ে পালাতে হয়েছিল। নেতা তো সবাই হয়, কিন্তু নেতাজি একজনই, তাই তো ওনার জন্মদিন পালন হয়, মৃত্যুদিন নয়। জেল মিউজিয়াম পুরোটা ঘোরার পর যেটা বলার, এই জেল মিউজিয়াম খুব সুন্দরভাবে রেনোভেট করা হয়েছে। তোমরা অতি অবশ্যই আসো এই মিউজিয়ামে। কিন্তু এখানে যারা আসছে তাদের যে সকল কাজকর্ম সেগুলো আমাদের একদমই পছন্দ হয়নি, কারণ স্ট্যাচুগুলির সাথে মজা করছে, কাঁধে হাত দিয়ে সেলফি তুলছে। এই জিনিসগুলো আমার একদমই পছন্দ হয়নি, কারণ আমরা যে সকল স্বাধীনতা সংগ্রামীদের জন্য আজকে স্বাধীন হয়েছি, যে সকল স্বাধীনতা সংগ্রামীরা না থাকলে আজকে আমরা হয়তো ইংরেজদের জুতো পরিষ্কার করতাম, সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের সাথে মজা করা হচ্ছে। এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। সাবস্ক্রাইব টু সায়ন সর্দার।